নমস্কার। আজকে আমরা প্রতিবাদী আওয়াজের স্টুডিওর ফেসবুক লাইভে আজকের যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা আমরা করব সেটা হলো গ্রামগঞ্জে সাপের প্রকোপ এবং তার থেকে কিভাবে পাবো আমরা মুক্তি। এই নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে আছেন ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য সৌম্যদীপ ঘোষ। সৌম্যদীপ বাবু, আপনাকে প্রতিবাদী আওয়াজের স্টুডিওয় স্বাগত। আপনারা সারা বছর ধরেই দেখি যে এই সাপের কামড়ের হাত থেকে বা সাপের কামড়ের যে মানুষের মৃত্যুর সংখ্যা প্রতিনিয়তই বেড়ে চলেছে। সেই জায়গা থেকে যাতে করে সাপের কামড়ে মৃত্যুর হার কমানো যায় এই বিষয় নিয়ে কাজ করে থাকেন। এবং এছাড়াও আমরা দেখেছি বিভিন্ন সময় আপনারা কুসংস্কারে আমরা সাধারণ বিভিন্ন মানুষ কুসংস্কারের বশবর্তী হয়ে বিভিন্ন রকম ভাবে ক্ষতির শিকার হই। সেই জায়গাতেও আপনাদের কাজ করতে দেখেছি। কিছুদিন আগেও আমরা আমাদের এই প্রতিবাদী আওয়াজের স্টুডিও একটা খবর দেখিয়েছিলাম, সম্ভবত কোতলপুর থানা, কোতলপুর ব্লকের একটি গ্রামে হঠাৎ কোন একটি বাড়িতে আগুন লেগে যাচ্ছিল, কখনো তার প্যান্টে, কখনো খাটে, কখনো ঘরের বিভিন্ন জায়গায়। সেই জায়গায় দাঁড়িয়ে যখন প্রশাসনের দ্বারস্থ হয় সেই পরিবার, প্রশাসন থেকে গিয়েও হয়তো ইলেকট্রিক থেকে এই আগুন লাগছে বলে ধারণা তৈরি হয়েছিল, কিন্তু ইলেকট্রিক ডিসকানেকশন করা হয়েছিল, তারপরেও বিভিন্ন জায়গায় আগুন জ্বলছিল। আপনারা সেই জায়গাটার ইনভেস্টিগেশন করেছিলেন, সেই খবর কিন্তু আমাদের এই প্রতিবাদী আওয়াজের স্টুডিও হয়েছিল। এই নিয়ে আপনারা কাজ করে থাকেন, সেই নিয়েও আমরা শুনবো আপনার মুখ থেকে বিস্তারিত। কিন্তু এখন যে বিষয়টা সেটা হচ্ছে এই যে সাপের কামড় এবং তার থেকে কতটা কিভাবে আমরা মুক্তি পাবো এই বিষয় নিয়ে আমরা আলোচনা করবো আপনার সঙ্গে। প্রথমেই বলি যে সাপ মানে তো একটা আতঙ্ক কাজ করেই। এইটা কি কতটা আতঙ্কের জায়গা তৈরি হয় সাপ থেকে? প্রথমত আমাকে ডাকার জন্য ধন্যবাদ আমাদের সংগঠনের তরফ থেকে। হ্যাঁ, আতঙ্ক তো বটেই, আতঙ্ক থাকবেই, কেননা সাপ এমন একটা ভারতবর্ষের বুকে পশ্চিমবঙ্গের একটা বিরাট সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। বছরে প্রায় 1 লক্ষের ওপর মানুষ সাপের কামড়ে মারা যাচ্ছে। সেক্ষেত্রে তো আতঙ্কিত আমাদের হতেই হয়, কেননা এত মানুষের মৃত্যু সাপের কামড়ে, সেটা নানা কারণে আছে। হয়তো হাসপাতালে পৌঁছাচ্ছে না, ওঝাগুনিনের দ্বারস্থ হচ্ছে, সময়ে পৌঁছাচ্ছে না, চিকিৎসা সহজলভ্য নয়, এরকম নানা কারণে এই ঘটনাগুলো ঘটতে পারে এবং মৃত্যুর সংখ্যা প্রায় লক্ষাধিক বছরে। সেটা একটা মারাত্মক বিষয় এবং তার জন্য আতঙ্কিত হতেই হয়। অবশ্যই অবশ্যই গ্রামের দিকে সাপটা যেন বর্ষাকালে সবসময় বেশি পাওয়া যায় এবং একই সাথে শীতকালেও আমরা দেখেছি ধান কাটার সময় তো অনেক মানুষকে সাপে কামড়ায়। যাই হোক, এই সাপের কামড় মানেই কি বিষ হতে পারে সাধারণ মানুষের মধ্যে, বা কোন কোন সাপ কামড়ালে বিষ হয়, বা সেই জায়গাটা বা কোনো স্পেসিফিক সাপ আছে যে তাদের থেকে আমাদেরকে আলাদাভাবে সতর্ক হতে হবে? হ্যাঁ, এটা অবশ্যই অবশ্যই। সাপ, দেখুন, ভারতবর্ষে প্রায় 170-এর বেশি প্রজাতির সাপ পাওয়া গেলেও মাত্র গুটি কয়েক সাপ বিষধর। পশ্চিমবঙ্গে খুবই অল্প প্রজাতির সাপ পাওয়া যায়, তার মধ্যে মাত্র সামান্য 5-6টি বিষধর সাপ পাওয়া যায়। এই বিষধর সাপগুলি যদি আমরা চিনে নিই এবং কোন বিষধর সাপ আমাদের লোকালয়ে রয়েছে, আমাদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াচ্ছে, সেইগুলো যদি জেনে নিই, তাহলে আমাদের অনেকটা সতর্ক হয়ে যাব বা এই মৃত্যু আমরা আটকাতে পারবো। সেক্ষেত্রে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে, সাপগুলো জানতে হবে যে কোন সাপটা বিষধর, কোন সাপটা বিষধর নয়, কোন সাপটা একেবারে নির্বিষ, কোন সাপটা কামড় দিলে কি চিকিৎসা পাওয়া যায়। এটা যদি সাধারণ মানুষ সচেতন হয়ে যান, তাহলে আর এই ভয়টা থাকছে না, এই ভয়টা থাকার কথা নয় আর কি। সেই ক্ষেত্রে আমরা বলবো যে সাপগুলো চিনে নিন। এই সাপগুলো চিনে নিলেই আমরা অনেকটা কাজ এগিয়ে যেতে পারবো। এটা তো আর প্রশাসন থেকে সবসময় হয় না, এটা আমাদের মতো সংগঠন, আমরা যারা ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি করি, আমরা সারা বছর ধরে নানা এলাকায় মানুষকে বোঝাই প্রজেক্টরের সাহায্যে, সাপের ছবি দেখিয়ে সাপের কিভাবে চিকিৎসা পাওয়া যায়, সাপে কামড় দিলে কিভাবে আমরা বুঝবো এটা কামড় দিয়েছে বলে। এরকম আমরা সারা বছর প্রোগ্রাম করি। সেক্ষেত্রে আজও হয়তো আমি কয়েকটা কথা বলছি যে কোন সাপটা বিষধর, কোন সাপটা বিষধর নয়। অনেক সময় তো সাপে কামড়ালে যেন একটা ছোটাছুটি করে যে হ্যাঁ সাপে হ্যাঁ কামড়েছে হ্যাঁ, এই বুঝি অবশ্যই মরে যাব, অবশ্যই এই বুঝি অবশ্যই। কিছু হবে। হ্যাঁ, সেই জায়গায় সেই স্পেসিফিক কোন জায়গাটা থেকে দাঁড়িয়ে বলবেন যে এই সাপগুলো কামড়ালে খুব একটা বেশি কিছু হয় না বা বিষ হয় না, একদম নির্বিষ, এবং কোন সাপ কামড়ালে বিষ হবে, যেই সাপগুলো কামড়ালে আমরা মৃত্যু হতে পারে, সেই সাপগুলোর কথা একটু জানতে চাই। হ্যাঁ, মূলত আমরা যদি 3টে প্যারামিটারে ভাগ করি সাপের এই প্রজাতিগুলোকে, আমাদের পশ্চিমবঙ্গের কথাই আমি বলবো এবং আমাদের দক্ষিণবঙ্গের মূলত লোকালয়ে যে সাপগুলি পাওয়া যায় সেই নিরিখেই বলবো। দেখুন, সাপ কিন্তু একটি নিরীহ প্রজাতির এক প্রাণী। যে কিন্তু এসে আপনাকে বসে আছেন বা দাঁড়িয়ে হেঁটে যাচ্ছেন এসে কামড় দেবে এমনটা নয়। সাপ খুবই নিরীহ প্রজাতির প্রাণী। তার লোকালয়ে, তার এরিয়ার মধ্যে গেলে, তার চলাফেরাতে যদি আমরা ব্যাঘাত ঘটাই, সে আমায় কামড় দেবে। এবার কামড় যে কোনো সাপ দিতে পারে। এবার যদি
আমরা সাপগুলো ভেবে নিই যে কোন সাপটা বিষধর কোন সাপটা বিষধর নয়, তাহলে আমাদের খুব সুবিধা হয়। আমরা মূলত 3টে প্যারামিটারে ভাগ করি। সেই 3টে প্যারামিটারের মধ্যে একটা বিষধর, যেটা একেবারে ভেনোমাস, নন ভেনোমাস একেবারে নির্বিষ, এবং ক্ষীণবিষ। আমাদের চিন্তার কারণ হচ্ছে এই বিষধর সাপগুলি, এবং পশ্চিমবঙ্গে মাত্র গুটি কয়েক সাপই আছে যেগুলো বিষধর, বাকি সবই ওই নির্বিষ আর ক্ষীণবিষ। তার মধ্যে মাত্র 6টি সাপ, বিষধর সাপগুলির মধ্যে মাত্র 6টি সাপ আমাদের লোকালয়ে পাওয়া যায়। তার মধ্যে 4টি বিষধর সাপের কামড় প্রায়ই শোনা যায় এবং মৃত্যুর কারণ এই 4টি বিষধর সাপের কামড়। সাপগুলো তাহলে একটু নাম বলে দিই। এক, ফোঁড়াযুক্ত দুটো সাপ আমরা পাই, গোখরো কেউটে, স্পেকটেকুলেট কোবরা আর মনোকোলেট কোবরা। মারাত্মক বিষধর, বিষের প্রকৃতি নিউরোটক্সিন অর্থাৎ নাভ ধ্বংসকারী বিষ। আরেকটা হচ্ছে চন্দ্রবড়া, যেটা রাসেল ভাইপার, বিষের প্রকৃতি একটু হেমোটক্সিন মানে রক্ত ধ্বংসকারী বিষ। আরেকটা হচ্ছে ডোমনাচিতি, বা আমরা যেটাকে বলি কালাচ, ইংরেজিতে কমন ক্রাইট, যেটা মারাত্মক বিষধর। এশিয়া মহাদেশের অন্যতম বিষধর সাপ হচ্ছে এই কালাচ। এবং যদি আমরা হিসাব করি তার হয়তো বেশিরভাগ সাপই, মানুষ যে সাপের কামড়ে মারা যাচ্ছে এই কালাচের কামড়েই। কারণ আছে, অবশ্যই কারণটা বলবো। আর বাদবাকি যে দুটি বিষধর সাপ রয়েছে, আর একটা হচ্ছে শাখামুতি, ব্র্যান্ডেড কাইট, এবং একটা হচ্ছে শঙ্খচূড়, কিং কোবরা। এই দুটো সাপ মারাত্মক বিষধর হওয়া সত্ত্বেও বিগত 10-20 বছরে কামড় দিয়েছে এমন ঘটনা কিন্তু নেই। যদিও এখন ইদানিং উত্তরবঙ্গে চা আছে, সেই অঞ্চলে আমরা এই কিং কোবরার খবর পাই। অবশ্যই কিং কোবরা আকৃতিতে খুবই লম্বা, প্রায় 15 থেকে 18 ফুট লম্বা হয়, তাই আমাদের সাধারণত লোকালয়ে পাওয়া যায় না, এটা একটু বন জঙ্গল অঞ্চলেই পাওয়া যায়। আরেকটা সাপ বিষধর রয়েছে, ওটাও নিউরোটক্সিন বিষের প্রকৃতি, সেটা হচ্ছে ওই ব্র্যান্ডেড কাইট, ওই হলুদ কারো ব্যান্ড গোটা শরীরটা, খুবই নিরীহ এক শান্ত প্রকৃতির সাপ। আজ পর্যন্ত কামড় দিয়েছে এমন ঘটনা নেই। এটা খুবই নিরীহ সাপ, তাই আমাদের উদ্বেগের কারণ এবং চিন্তার কারণ হচ্ছে এই 4টি বিষধর সাপ। বাদ বাকি যত সাপ রয়েছে আমাদের কামড় দিলেও সেরকম কিচ্ছু হয় না। হেলে, মেটেলি, লাউডোগা, নানা রকম সাপ আছে, এই সাপগুলো কামড় দিলে আমাদের তেমন কিছু হয় না। এই 4টে বিষধর সাপ আমাদের চিনে নিলেই যথেষ্ট, যে কোন সাপগুলো বিষধর, এটা চিনে নিলেই যথেষ্ট। এই 4টি সাপ মূলত আমাদের কামড়ের প্রবণতা খুব বেশি থাকে এবং সেই ক্ষেত্রে পেশেন্টের একটা বিপদ ডেকে আনতে পারে। হ্যাঁ, ডেকে তো আনছেই বিপদ ডেকে আনছে। এবং আর একটা ব্যাপার আছে যে অনেকে, যদি ডাক্তারবাবুর কাছে কেউ হসপিটালে গিয়ে বলে ডাক্তারবাবু আমি সাপে কামড়েছে, চিকিৎসা করুন, ডাক্তারবাবু করবেন না। ডাক্তারবাবু মুখের ওপর চিকিৎসা করেন না। সাপে কিন্তু একটা প্রশ্ন তো থাকেই, অনেক সময় কি হয়, গ্রামের দিকে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় মাটির বাড়ি, কেউ হয়তো সে নিচে শুয়ে থাকে অনেক সময়, বা ঘরের মধ্যেও শোয় না, ঘরের বাইরেও অনেকে শোয়, আর সেক্ষেত্রে রাত্রে অনেকে সাপে কামড়াও, কিন্তু তিনি বুঝতে পারেন না যে সাপে কামড়েছে। পরবর্তী ক্ষেত্রে একটা অসুবিধা তার হয়, আর সেই ক্ষেত্রে কি করে বুঝবো যে সাপে কামড়েছে? আসছি বিষয়টাই, খুবই একটা ইন্টারেস্টিং প্রশ্ন বলেছেন, আসছি। দেখুন, সাপে কামড় দিলে সাপের চিকিৎসা হয় এই সাপের কামড়ের লক্ষণ দেখে। আমাদের যে সিমটমগুলো ডেভেলপ করে শরীরে, সেটা দেখেই ডাক্তারবাবু চিকিৎসা করেন। সাপের কামড়ে আপনি যদি যে বলেন ডাক্তারবাবু আমায় চিকিৎসা করুন, এই ওষুধ দিন, ইঞ্জেকশন দিন, ডাক্তারবাবু দেবেন না। ডাক্তারবাবু আগে পর্যবেক্ষণ করবেন যে কোন সাপে কামড় দিয়েছে, জিজ্ঞাসা করবেন সাপটা দেখতে কেমন ছিল, কখন কামড় দিয়েছে, কামড়ের জায়গাটা কেমন হয়েছে, লোকাল সোয়েলিং আছে কিনা, এইরকম আরো কিছু সিমটম লক্ষ্য করে তবেই উনি চিকিৎসা করবেন। সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকের আমাদের যে বিষক্রিয়া শরীরে হয়েছে বা ভেনম আমাদের রক্তে মিশেছে, এটা বোঝার আলাদা আলাদা লক্ষণ রয়েছে। যেমন নিউরোটক্সিন বিষের ক্ষেত্রে গোখরো কেউটে যদি আমার কামড় দেয়, কামড়ের জায়গাটা ফুলে যাবে এবং দাগও থাকবে, এবং যন্ত্রণা হবে, মারাত্মকভাবে যন্ত্রণা হবে। আরেকটু একটু দেরি হতে থাকলে তার মাথাটা ঝিমঝিম করবে, তার গন্ধের নাকের কাছে কিছু গন্ধ নিয়ে এলে গন্ধ পাল্টে যাবে। এটা হচ্ছে প্রি প্যারালাইজড স্টেজের অবস্থা। এবার ধরুন একটু দেরি করছে, হাসপাতালে পৌঁছাচ্ছে না, দেরি করে পৌঁছাচ্ছে, বা বুঝতে পারছে না কামড় দিয়েছে কিনা, তারপর থেকে এই নিউরোটক্সিন বিষের ক্ষেত্রে প্রধান একটা লক্ষণ প্রকাশ পায়, সেটা হচ্ছে টোসিস, অর্থাৎ চোখের পাতা পড়ে আসে। মানে রোগীর ঘুম পায়, কিছুতেই সে চোখ মিলে তাকাতে পারে না, সে মনে করে যেন আমি ঘুম পাচ্ছি, একেবারে চোখের পাতা পড়ে আসবে, মানে আমরা শিবনেত্র যেটাকে বলি, মানে যেন চোখের থেকে যেন তাকাতে পারছে না, একেবারে এক্স্যাক্টলি। আর হচ্ছে ঘুম ভাব কিন্তু থাকবে, এক্স্যাক্টলি। আর হচ্ছে ধরুন যে তাকে কথা বলতে বললে সে কথা তার জড়িয়ে আসবে, সে কিছুতেই কথা বলতে পারছে না, বা একটা আঙুল দেখালে সে দুটো আঙুল দেখবে,
তার মানে ওই নিউরোটক্সিন সিমটমগুলো দেখা দিতে পারে না, যে তার আসলে ব্রিদিং প্রবলেম হবে, তার মুখ দিয়ে লালা আসতে পারে। এটা হচ্ছে গোখরোকেউটের লক্ষণ। আর চন্দ্রবোড়ার ক্ষেত্রে এরও কিন্তু কামড়ের জায়গাটায় দাগ যন্ত্রণা হয়। কামড় দিলে একটা বোঝা যাবে যে না, দাগ হয়ে কিছু একটা কামড় দিয়েছে, একটা দাগও পাবে এবং যন্ত্রণা হবে। এবার এই চন্দ্রবোড়ার ক্ষেত্রে যেটা রাসেল ভাইপার, এর বিষটা মূলত হিমোটক্সিন বিষ, মানে রক্ত ধ্বংসকারী বিষ। ফলে এরও কিন্তু মানে রোগ যখন লক্ষণ প্রকাশ পায়, এর রক্তের প্রবলেম দেখা দেয়। ধরুন যে জায়গাটায় কামড় দিয়েছে তার পাশে কোনো একটা জায়গায় চিরা থাকলে সেখান থেকে অনবরত রক্ত পড়তেই থাকবে। চোখের তারার ভেতরে সাদা অংশ যেন লাল টকটকে হয়ে যাবে, দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়বে, কান দিয়ে রক্ত পড়বে, এবং কিছু ক্ষেত্রে টোসিসও দেখা যায়, ওই শিবনেত্র, চোখের পাতা পড়ে আসে, ঘুম ঘুম পাবে। এই জাতীয় ঘটনাগুলো এই চন্দ্রবোড়ার ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এবং খুব একটু দেরি হলে, মানে অনেকটাই দেরি হয়ে গেলে, তখন তার পেচ্ছাপ দিয়েও রক্ত আসতে পারে, বমিও আসতে পারে, বমির সাথে রক্ত আসতে পারে, পেচ্ছাপ দিয়ে রক্ত আসতে পারে। এটা কিন্তু চন্দ্রবোড়ার কামড়ের পর বিষ ঢুকেছে শরীরে, এটা একটা বড় লক্ষণ প্রকাশ পায়। আর একটা বিষধর সাপ যেটা বললাম, এশিয়া মহাদেশের অন্যতম বিষধর সাপ হচ্ছে এটা, সেটা হচ্ছে কমন ট্রাইট বা ডোমনাচিটি। অনেকে নানা জায়গায় নানা নামে চেনে একে, কেউ শিওর চাঁদা, কেউ বলে একে কালচিতি, শেকোচিতি অনেকে বলে। মারাত্মক বিষধর সাপটা, দেখে খুব সুন্দরভাবে চেনা যায়, যে কালো কুচকুচে হয়, আর গোটা শরীরটা মাথার একটু পর থেকে লেজ পর্যন্ত সাদা সাদা চুড়ি পরানো আছে, সাদা সাদা চুড়ি পরানো আছে, খুব দেখে বোঝা যায়। আর কামড় দিলে, এই সাপটার কামড় দিলে কামড়ের জায়গায় দাগ যন্ত্রণা কিচ্ছু থাকে না, মিস্টেরিয়াস সাপ। দেয়ার উইল নো লোকাল সাইন, নো লোকাল পেইন, সেখানে কোনো দাগ যন্ত্রণা কিচ্ছু থাকে না। এবার মানুষ বুঝবে না। এরপর তাহলে মানুষ কামড় দিলে বুঝবে কি করে? আরেকটা ব্যাপার হচ্ছে, এই সাপটা আমি যতটুকু আমার মানে অভিজ্ঞতায় দেখেছি, এই সাপটা কিন্তু লোকালয়ে খুব একটা ঘোরাঘুরি করছে বা দিনের বেলায় দেখতে পাওয়া যাচ্ছে তা নয়। এটা আপনি যেটা একটু আগে বললেন যে রাত্রিবেলায় বিছানায়, এ কিন্তু খুবই আরামপ্রিয় সাপ। বিছানাতে থাকে, বা আমাদের জ্বালানির ভেতরে থাকে, তিলকেচকি, মাদুর, তেলাই, এইসবের ভেতরে থাকে। আপনি বুঝতেই পারবেন না যে এখানে সাপটা রয়েছে। এবার ধরুন আপনি রাত্রিবেলায় মশারি খাটালেন না, বা খাটালেও বুঝলেন না, বিছানার তলে আগে থেকে এই ভদ্রলোক বসে আছে। সে যখন কামড় দিবে আপনি তো বুঝতে পারলেন না, কোনো দাগ হবে না, যন্ত্রণা হবে, কিন্তু সে ভোরবেলায় একটি মৃতদেহ আমরা পাবো। ঘটনা ঘটেছে এই কিছুদিন আগে, এই গত মাসেই পাত্রসাহের একজন আয়ুষ সিংহ ঠাকুর বলে ক্লাস 7-এর ছেলে, সে রাত্রিবেলায় মশারির ভিতর শুয়েছে বাড়ির লোকের সাথে। সকালে উঠে ভোরের দিকে ওই 4টের দিকে সে মাকে বলছে, মা আমার পেটে ব্যথা করছে, আমার তল পেটে খুব ব্যথা করছে, কি করব, কাঁদতে শুরু করেছে। দিয়ে বলছে পেটে ব্যথা করছে, একটু জল খাইয়েছে, আজ তো সকালে যাবো, গ্যাসের ওষুধ দেবো, এখন শুয়ে পড়। এই ছেলেটি ঘুমিয়ে গেছে। সকালবেলায় তার অবস্থা খুব ভয়ঙ্কর, সে কিছুতেই চোখ মিলে তাকাতে পারছে না, ঘুম থেকে তোলা যাচ্ছে না, মুখ দিয়ে লালা আসছে। তাকে তারা ঠাকুর মন্দিরে নিয়ে যায়। তারপর পাত্রসাহের বিপিএইচসিতে নিয়ে গিয়ে মারা যায় ছেলেটি। ঘটনাটা কি ঘটলো তাহলে? কামড় দিলে দাগ যন্ত্রণা হলো না, কিন্তু পেটের যন্ত্রণা হলো। এই কালাচের কামড়ের ক্ষেত্রে কিছুক্ষণ পর কিন্তু যখন এই বিষটা আমাদের শরীরে রক্তে ছড়িয়ে পড়বে, তার তল পেটে যন্ত্রণা করবে, গলায় আধ ফিরতে কষ্ট হবে, গাঁটে গাঁটে ব্যথা করবে, আর চোখের পাতা পড়ে আসবে, টোসিস। রোগী কিছুতেই চোখ মিলে তাকাতে পারবে না, তার গলার এই স্পিচ ভাঙতে থাকবে। এই একটা সমস্যা কিন্তু এই বোঝা যায় যে কালাচ সেটা কামড় দিয়েছে। যে আমরা কামড়ের জায়গায় দাগ দেখতে যাই, যন্ত্রণা খুঁজতে যাই, যে দাগ নেই তার মানে নিশ্চয়ই কিছু কামড় দেয়নি। কিন্তু ডোমনাচিটির ক্ষেত্রে, এই ক্রাইটের ক্ষেত্রে দাগ কোনো থাকবে না, মানে কোনো দাগ থাকবে না। তাহলে বুঝবে কি করে? বুঝবে কিন্তু এটা দিয়েই, সিমটম দেখে বুঝতে পারবে যে এই কামড় দিয়েছে। এটা হচ্ছে কালাচের একটা লক্ষণ। সাপে কামড়ালে তো বিষ হয়, অনেক অনেক সময় তো বিষ হয় রোগীর। সেক্ষেত্রে চিকিৎসা পাবো কোথায়? মানে এটা কি কোনো মেডিকেল কলেজে নিয়ে গিয়ে চিকিৎসা করতে হবে, নাকি কোনো মহকুমা হাসপাতাল বা বিপিএইচসিতেও আমরা এই চিকিৎসা পেতে পারি? দারুণ এক প্রশ্ন করেছেন। অনেকেই ভুলটা করেন। আমরা এই নিয়ে কাজ করছি এই মুহূর্তে নানা রকম ভাবে। অনেকেই দেখেছি যে কামড় দেওয়ার আগে আরেকটি ঘটনা, বাঁকুড়ার হৃদয়নারায়ণপুরের ঘটনা, এই বিগত গত সপ্তাহে। ওদের রাস্তা খুব খারাপ, মানে একেবারে বর্ষাকালে, একটা বর্ষা বৃষ্টি হওয়ার পর রাস্তা খারাপ, সাপের কামড় দিয়েছে, সম্ভবত গোখরো কামড় দিয়েছে। ওনারা অ্যাম্বুলেন্সের জন্য অপেক্ষা করছে, রাস্তার অবস্থা খারাপ। এরপর তারা কিছুটা লাশটা, মানে সরি, ওই যে কাকে কামড় দিয়েছে তাকে কোলে করে তুলে নিয়ে গিয়ে অ্যাম্বুলেন্সে তুলেছে অনেকটা দূরে।
তারপর অ্যাম্বুলেন্সে করে গাড়ি করে হাসপাতাল গেছে, অনেকটা সময় নষ্ট হয়েছে। প্রথম অনেকেই ভাবে যে আমাদের দূরে কোনো বড় হাসপাতালে, মেডিকেল কলেজে সাপের চিকিৎসা হবে না। সাপের চিকিৎসা হবে আপনার বাড়ির কাছের হাসপাতালটিতে, যে হাসপাতালে রাত্রিবেলায় ডাক্তার থাকেন, অর্থাৎ আপনার বাড়ির পাশের যে বিপিএইচসি রয়েছে, ব্লক প্রাইমারি হেলথ সেন্টার রয়েছে, মহকুমা হাসপাতাল রয়েছে, জেলা হাসপাতাল রয়েছে, রুরাল হাসপাতাল রয়েছে যেখানে রাত্রিবেলা ডাক্তারবাবু থাকেন, এবং কিছু পিএইচসিও রয়েছে, পাবলিক হেলথ সেন্টার রয়েছে, এই যেগুলো একেবারে রুরাল এলাকায় পাওয়া যায়, সেখানেও যেখানে রোগী ভর্তির একটা ব্যাপার থাকে, সেখানেও কিন্তু চিকিৎসা হবে। সাপের কাটা চিকিৎসা খুব সহজ পদ্ধতি, যে কোনো মানে বাড়ির কাছের যে হাসপাতাল সেখানেই সম্ভব, এবং বহু মানুষ সেখানে ভালো হচ্ছেন। এবার ব্যাপারটা হচ্ছে যে আমরা টাইমটা বলি খুব ভাইটাল। হ্যাঁ, এই যে একটা চিকিৎসার ক্ষেত্রে একটা কথা চালু আছে যে গোল্ডেন আওয়ার। একটা সাপে কামড়ানো রোগীকে কতক্ষণের মধ্যে হাসপাতালে নিয়ে যাওয়া উচিত বলে আপনার মনে হয়? আমরা তো বলি যে অ্যাজ সুন অ্যাজ পসিবল নিয়ে যান হাসপাতালে, কিন্তু অনেক সময় আমাদের আর্থসামাজিক যেভাবে অবস্থা, আমাদের রাষ্ট্রের যে পরিকাঠামো, সেখানে তো রাস্তা, যানবাহন ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা বাড়ির কাছেই নেই, যেটা হয়তো আমাদের উন্নত অনেক পশ্চিমী দেশে রয়েছে। সেক্ষেত্রে আমাদের বাইকে করে যেতে হবে যত দ্রুত সম্ভব। আমরা ডাক্তারি পরিভাষায় বলি রুল অফ 100, অর্থাৎ 100 মিনিটের মধ্যে রোগীটি যদি 100 ml এভিএস পেয়ে যায়, রোগীটি 100% নিশ্চিত বেঁচে যাবে। অর্থাৎ আমরা 100 মিনিটটা বলি, কিন্তু আমরা বিশেষ করে চন্দ্রকোড়ার ক্ষেত্রে বলি যে না, আপনি 1 ঘন্টার মধ্যেই পৌঁছে যান যদি সম্ভব হয়, 1 ঘন্টার মধ্যেই পৌঁছে যান। কেননা যত দেরি করবেন আপনার কিডনি আস্তে আস্তে বিকল হতে থাকবে, রক্তের সমস্যা দেখা দিতে থাকবে। তাই আপনি দেরি করবেন না, যে অনেক সময় অ্যাম্বুলেন্সের জন্য অপেক্ষা করে বা বড় গাড়ির জন্য অপেক্ষা করে, এরকম না, অপেক্ষা করে বাইকে মাঝে একজনকে বসিয়ে রোগীকে সাহস দিতে দিতে হাসপাতালে পৌঁছান, এবং বাড়ির কাছের হাসপাতালে পৌঁছান। এই টাইমটা খুব গুরুত্বপূর্ণ, সময়টা খুবই গুরুত্বপূর্ণ। যত দ্রুত পৌঁছাবে তত তাড়াতাড়ি চিকিৎসা ব্যবস্থা হবে এবং সুস্থ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আরেকটা বলার আছে যে আমি বেশিরভাগই দেখেছি, এবং ছোটবেলায় আমাদের অনেক প্রাথমিক স্কুলের বইয়েতেও ছিল, যে বাঁধন দিয়ে, সাপের কামড়ের জায়গাটাই বাঁধন দিয়ে নিয়ে যাচ্ছে, কোষে একটা দড়ি দিয়ে বাঁধন দিচ্ছে নানাভাবে দড়িতে, যাতে করে বিষটা নাকি উঠে। এটা একটা ধারণা আছে। এটা মারাত্মক বিপজ্জনক। চন্দ্রকোড়ার ক্ষেত্রে এরকম বাঁধন দিলে ক্যান্সার পর্যন্ত হয়ে যেতে পারে। কেননা এইভাবে কিন্তু বিষ আটকানো যায় না, যে আপনি বাঁধন দিয়ে দিলেন বিষ ওপর দিয়ে উঠলো না, এটা কিন্তু নয়, এভাবে আটকানো যায় না। অনেকেই মানে একটা দীর্ঘদিনের ধারণা আছে যে আমরা এইভাবে না বাঁধন দিলে হয়তো মারা যাব। সেক্ষেত্রে রুগীকে সাহস দেওয়াটা তো খুব ইম্পর্টেন্ট এই কামড়ের ক্ষেত্রে। তার জন্য কি করতে হবে, যাতে নাড়াচাড়া না হয়, তাতে একটা ধরুন আমরা যদি এখানে কামড় দেয়, আমি একটা লাঠি বা স্কেল দিয়ে একটা গামছা বেঁধে দিলাম হালকা করে, মানে যাতে একেবারে মানে আমি আঙুল একটা বা ঢোকাতে পারি ভেতরে, মানে আলগা করে রোগীকে সাহস দেওয়ার জন্য নাড়াচাড়া কম নাতে হয়। যত নাড়াচাড়া হবে তত রক্ত আমাদের দ্রুত ছড়িয়ে পড়বে, বিষটা ছড়িয়ে পড়বে। এইভাবেই হবে। ওইটা অনেকেই এরা ভুল ধারণা করে, এবার নানা টুকটাক তো তার পাশাপাশি করতেই থাকে। আরেকটা বিষয় লক্ষ্য করি, সবসময় দেখা যায়, মাঝে মধ্যেই দেখা যায়, সবসময় বললে ভুল হবে, দেখা যায় কিছু কিছু জায়গা আছে, কিছু মানুষ আছে সেখানে যে সাপে কামড়েছে, সেক্ষেত্রে সেই কামড়ানোর জায়গাটা একটা ব্লেড দিয়ে চিড়ে দিল, কিংবা মুখে করে ব্লাডটা নিয়ে এসে নাকি বিষটা ফেলে দেওয়ার চেষ্টা করে, যাতে করে পেশেন্টটা নাকি রিলিফ পাবে। এটা কতটা যুক্তি আছে বলে আপনার মনে হয়? যুক্তি তো একেবারেই নেই। আসলে এটা আমাদের দীর্ঘদিনের একটা কুসংস্কার, একেবারে অন্ধ কুসংস্কার। হয়তো আমাদের মতো কেউ যে বোঝায়ও নি যে এটা হয়ে কিছু হয় না, তার জন্য হয়তো মানুষের এই ধ্যান ধারণাটা এতদিনের মধ্যে রয়েছে। তবে মানুষ সচেতন হচ্ছে, যে মানুষ বুঝতে পারছে যে না, এভাবে কিছু হয় না, এত মানুষের মৃত্যু কেন হচ্ছে। হ্যাঁ, এরকম টুকটাক দেখা যায়, অনেক সময় দেখা যায় গোটা শরীরে কামড় দিলে যেন ওই আদা হলুদ নানা রকম চেট দেওয়া হয়, তারপর ঘি মাখানো হয়। এবার আগে দীর্ঘদিন আগে এরকম করা হতো, ব্লেডে করে জায়গাটা চিড়ে দিত। এই গত কয়েকদিন আগে গড়বেতার দলদলি বলে একটি গ্রাম আছে, সেই গ্রামে একজনকে কামড় দিয়েছে, মাঠে চাষ করতে গিয়েছে চন্দ্রকোড়ায়। সে সেই জমির ওখানে কামড় দেওয়ার সাথে সাথে পাড়ায়, পাশের যে নিকট পাড়া রয়েছে, সেই পাড়াতে এসে একজনের বাড়িতে একটা ব্লেড নিয়েছে, ব্লেডে করে জায়গাটা চিড়ে দিয়েছে, এবং রক্ত বেরিয়েছে, এবং কোষে বাঁধন দিয়ে হাসপাতাল নিয়ে গেছে, এবং খবর আমরা পেলাম। এটা কিন্তু মারাত্মক বিপজ্জনক। ধরুন বিষ সেভাবে আমাদের রক্তে মিশেনি, কিন্তু চামড়ার উপর রয়েছে, পেশির নিচে রয়েছে, আপনি ব্লেডে যখন চিড়ে দিলেন, ওই যে রক্ত জালিকাগুলো রয়েছে সেগুলো কেটে গেল, ফলে সেখানে রক্ত আস্তে আস্তে যেতে থাকলো। এবং চন্দ্রকোড়ার ক্ষেত্রে এভাবে যদি কেটে দেন তো রক্ত অনবরত বেরোতেই থাকবে, অন্য বিপদ হয়ে যাবে। এটা করে। তারপর অনেক সময় আদা কলা, গরম দুধ, গরম চা খাওয়াতে চাই, এগুলো একেবারেই যতটা এড়িয়ে যাওয়া উচিত।
আপনাকে একটাই করতে হবে, কোনো কিছু না তাকিয়ে, কোনো কিছু না ভেবে সবসময় রোগীকে সাহস দিয়ে হাসপাতালে পৌঁছানো, দ্রুত হাসপাতালে পৌঁছানো। এই টুকটাক ওঝাগুনিন কুসংস্কারে এই কিছু এই কাজ হবে না। জায়গাটা থেকেই আপনি বলছেন ওঝা গুনিনের কথা বলছেন, এটা আমরাও দেখি যে সাপে কামড়েছে, কিছু লোক কিছু মানুষ জড়ো হয় যে এটা অমুক জায়গায় গেলে নাকি ভালো হবে, অমুকের কাছে গেলে উনি খুব ভালো সাপের বিষ নামাতে পারেন। সেক্ষেত্রে নাকি অনেক রোগী বেঁচেও গেছে, এরকম একটা শোনা যায় যে হ্যাঁ, গুনিনের কাছে ওঝার কাছে গেলে রোগী বেঁচে যায়। এটা নিয়ে কি বলবেন? হ্যাঁ, একদম ঠিক, একদম খুব ভালো প্রশ্ন বলেছেন। এটা বলা দরকারও আমাদের, যে অনেক সময় হাসপাতালে যা গেল না কিন্তু ওঝার কাছে গেল, রোগী বেঁচে যায় সাপের কামড়ে। দেখুন, আমি আগে প্রথমেই শুরুতেই বলেছি, আমাদের বেশিরভাগ লোকালয়ে যে সাপগুলো পাওয়া যায় সব বেশিরভাগই কিন্তু নির্বিষ, একেবারে বিষ নেই। এবার ধরুন যে হেলে সাপ, বা ধরুন চন্দ্রবড়ার মতো সাপ একটি দেখতে আমাদের পাওয়া যায় লোকালয়ে, সাপটার নাম হচ্ছে তুতুর। বা এই কালাচ বা ডোমনাচিতির মতো আরেকটি সাপ দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে ঘরচিতি, উলফ স্নেক। এই একটু মাটি ফ্যাকাশে কালারের হয়, এরও কোনো বিষ নেই। এবার ধরুন আপনাকে কামড় দিল, আপনি এতদিন জানেন যে ওটাই চন্দ্রবোরা, ওটাই ডোমনাচিতি বা কালাচ। এবার কামড় দিলে, 20 বার কামড় দিল ধরুন, আপনি সাথে সাথে ভয় পেয়ে গেলেন, কাছে ওঝার কাছে গেলেন। ওঝা সেখানে যে বললো হ্যাঁ বিষ লেগেছে। তারপর নানা রকম সে তার টুকটাক তার নিয়ম কানুন করতে থাকলো, মন্ত্র করতে থাকলো। রুগী 2 ঘন্টা পর কিন্তু বাড়ি এসে দেখলো যে বেশ সুস্থ, তাহলে বেঁচে গেল। তাহলে একটা কারণ কি, যদি বিষহীন সাপের কামড় দেয় তখন ওঝাগুনিরা কেডিন নেয়। এরপর অনেকে ধরুন সাপ চেনে, গোখরো সাপ কামড় দিয়েছে, তবুও সে ওঝার কাছে গিয়ে বেঁচে ফিরে এসছে। এটা কেন? গোখরো সাপের কামড় দিলে 50% হয় ফলস বাইট, মানে ড্রাই বাইট, শুকনো বাইট যেটাকে আমরা বলি। মানে কামড় দিয়েছে কিন্তু হয়তো আগে থেকে বিষ দাঁতটা ভাঙা, বা বিষথলিতে বিষ নেই, আগে উদ্গারণ করেছে, বা কামড় দিয়েছে ঠিকঠাক বিষ ঢালার সময় পায়নি, তারপরে তো বিষ শরীরে যাচ্ছে না। সে যদি ওঝাগুনিন কেন বাড়িতেও বসে থাকে, তাহলে তো ভালো হবেই। এই ধারণা থেকে অনেকেই বেঁচে যায়। কিন্তু চন্দ্রবড়া বা ডোমনাচিতি কামড় দিয়েছে, ওঝা ভালো করে দিয়েছে, এমন ঘটনা নেই। ওঝা এইভাবে ভালো করতে পারে না। বছরে ভারতবর্ষে 1 লক্ষ মানুষ মারা যাচ্ছে, এবং আমাদের রাষ্ট্র থেকে এদের ব্যবস্থা নেওয়া উচিত। এত মানুষ মারা যাচ্ছে, চোখের সামনে দেখছে, ব্যবস্থা নিচ্ছে না। আমাদের আইনও রয়েছে 1954, দ্য ড্রাগ অ্যান্ড ম্যাজিক রেমিডিস অ্যাক্ট। এই অ্যাক্ট অনুযায়ী এনারা এইভাবে চিকিৎসা করছেন, এনাদের অনুযায়ী এনাদের শাস্তি দেওয়া উচিত। এত মানুষের প্রাণহানি হচ্ছে, একের পর এক মানুষ। আমাদের কাছে রেগুলার খবর আসছে মারা যাচ্ছে। এই কিছুদিন আগে গত আপনাকে ফোনও করেছিলাম এই বিষয়টা নিয়ে, যে বলতেছিলাম হ্যাঁ, যে এখানে পাশে কোনো একটা গ্রামে হ্যাঁ, নাকি একজন মানুষকে সাপে কামড়েছে, তাকে হসপিটালে না আসার কারণে তাকে কোনো একটা জায়গায় হ্যাঁ, রেখেছে একটা ওঝাগুলিনের ওখানে কাছে, রেখেছে, সেখানে যাতে করে তাকে আবার হাসপাতালে নিয়ে আসা যায়, সেই বিষয় নিয়ে একটা আপনাকে ফোন করলাম যে হাসপাতালে চিকিৎসার বিষয়টা নিয়ে। ওখানে কি হয়েছিল, ওখানে চন্দ্রবড়া কামড় দিয়েছে মাঠে, সে জমিতে আর কি, কৃষি খাতের জমিতে। সে ওখানে কামড় দেওয়ার পর তার বাড়ির লোকরা তাকে নিয়ে এসছে একটা মন্দিরে, ঠাকুর মন্দিরে, যেখানে সম্ভবত ওই ওঝা থাকেন। ওনার কাছে নিয়ে এসে এবার উনি চিকিৎসা করছেন, বলছে হ্যাঁ বিষ লেগেছে, তবে সময় লাগবে, ভালো হয়ে যাবে। এবার আমরা নানা জায়গায় এখানে প্রোগ্রাম করেছি, আমাদের ফোন নাম্বার আছে। ওনারা ফোন করেন, যে সুনীত দা বলে একজন রয়েছে, উনি ফোন করেন যে এরকম এক ঘটনা ঘটছে, আমরা কি করতে পারি। আমি যে দ্রুত হাসপাতালে নিয়ে যান, আর কি করবেন, নাহলে মারা যাবে। চন্দ্রকোড়ার ক্ষেত্রে দেরি করছেন মানে কিডনি ফেল হতে থাকবে, ডায়ালিসিস দিতে হবে, আপনি একদম লেট করবেন না। দিয়ে ওরা বাড়ির লোককে বুঝিয়ে হাসপাতালে নিয়ে আসে, তারপর ওখানে চিকিৎসা হয় মোটামুটি, তারপর তারপর পরের দিনই সুস্থ হয়ে বাড়ি ফিরে। এই ঘটনা ঘটছে, এবং আমাদের বাঁকুড়া, গড়বেতা, মেদিনীপুর এই সাইডে প্রতিদিন মানুষ মরছে। সরকারি খাতায় হিসাবই নেই যে মানুষ কিভাবে মারা যাচ্ছে। সে তো হাসপাতাল পৌঁছাচ্ছেই না, ওঝাগুনিনের কাছে মারা যাচ্ছে, এসে দাহ করে দিচ্ছে বা কবরে দিয়ে দিচ্ছে, জানছেই না। এটা সরকার জানেই না বিষয়টা, যেভাবে মারা যাচ্ছে। এই বিষয়ে মানুষকে খুব সচেতন হতে হবে। একটা মৃত্যুর বন্যা বয়ে যাচ্ছে একেবারে, একের পর এক সমাজের বহু কাছের মানুষকে হারাচ্ছি আমরা। সেক্ষেত্রে আমাদের খুবই সচেতন হতে হবে এই বিষয়গুলো নিয়ে, যে আমরা এই কিভাবে এনাদের সঙ্গে এদেরকে বোঝাবো। হয়তো ওনারাও জানেন না, দীর্ঘদিন ধরে এটা করে আসছেন, তো ওনারাও হয়তো জানেন না। ওনারা ভাবেন যে এইভাবে চিকিৎসা করলে ভালো হয়। কারণটা এটাই, যে নির্বিষ সাপ কামড় দিলে অনেক ড্রাই বাইট হলে মিশে যাবে, এটা একটা কারণ। তো অনেক সময় দেখেছি অনেক রোগীকে হয়তো দেখেছে তাকে সাপে কামড়েছে, আবার অনেকে দেখেনি সাপে কামড়েছে বলে, দেখেও না, হয়তো কোনো খোঁচাকাটি লেগেছে, তার আতঙ্ক হয়েছে যে এটা সাপে কামড়েছে। সেক্ষেত্রে অনেক রোগী এসে কোনো ডায়াগনস্টিক সেন্টারে ছুটে আসে যে আমার রক্তটা পরীক্ষা করে দিন। সেক্ষেত্রে কি ওই রক্ত পরীক্ষা করে দিয়ে ও কি রক্ত পরীক্ষা করলে বা জানা যাবে যে বিষ বা নির্বিষ বা পেশেন্টরা কিছু হয়নি, এটা কি কখনো সঠিকভাবে বলা যেতে পারে বলে আপনার মনে হয়? হ্যাঁ, এটাও একটা ভালো প্রশ্ন। দেখুন,
আপনি যদি কামড় নিয়ে যে কোনো একটা আননোন বাইট নিয়ে হাসপাতালে পৌঁছান, সেখানে ডাক্তারবাবু যেতেই আপনাকে যেটা করবে, আপনার সাথে কথা বলার সাথে সাথে একটা স্যালাইন টেনে দেবে, ইনজেকশন দেবে, আর একটা সিরিঞ্জে করে একটা রক্ত টানবেন এবং টেস্ট টিউবে রাখবেন, যেটা আমরা ডাক্তারি পরিভাষায় বলি 20 WBCT টেস্ট, মানে 20 মিনিট হোল ব্লাড প্রোটিন টেস্ট। এই রক্ত পরীক্ষা দিয়ে আহ, আমাদের যে সাপগুলো পশ্চিমবঙ্গের কামড় দেয়, তাতে চন্দ্রবড়াই কামড় দিয়েছে কিনা বোঝা যায়। কিভাবে বোঝা যায়? ধরুন 20 মিনিট রক্তটা টেনে রাখা হলো টেস্ট টিউবে, যদি চন্দ্রবড়ার বিষ মিশে, চন্দ্রবড়ার বিষ তো মূলত হিমোটক্সিন, রক্ত ধ্বংসকারী বিষ, সেক্ষেত্রে রক্তটা 20 মিনিটে তঞ্চন হবে না। আমরা জানি অনুচক্রিকার ফলে রক্তে তো তঞ্চন হয়, টেস্ট টিউবে রাখলে কিছুক্ষণ পরেই সেটা তঞ্চিত হবে। যদি চন্দ্রবড়ার বিষ মিশে, সেক্ষেত্রে তঞ্চন হবে না, সেটা শিওর হওয়া যায় এটা চন্দ্রবড়ার কামড় দিয়েছে। কিন্তু বাকি গোখরোকেউটের এভাবে রক্ততে পড়া যাবে না, কারণ এটা নিউরোটক্সিন বিষ। এবং অনেক শেষে হয়তো কালাচের ক্ষেত্রে যেহেতু কিছুটা হিমোটক্সিন হয়তো আছে বিষ, সেক্ষেত্রে ব্লাডের ইউরিয়ারে টেস্ট করতে দেওয়া হয়। কিন্তু অনেকেই দেখেছি আগে ডায়াগনস্টিক সেন্টারে যায়, যে আমার সাপে কামড়েছে, আমি রক্তটা পরীক্ষা করে বলে দিই। এইভাবে হয় না। আপনি আপনার অধিকারের জায়গা সরকারি হাসপাতালে যাবেন, সেখানে ডাক্তারবাবুরা যথেষ্ট জানেন, ওনারা চিকিৎসা করবেন। সাপে কাটার রোগীর একটাই ওষুধ গোটা বিশ্বে, সেটা হচ্ছে এভিএস, অ্যান্টি স্নেক ভেনম সিরাম, অর্থাৎ যেটা সাপের বিষ থেকেই তৈরি হয়। আমাদের পলিভেনম এভিএস আছে, ওটা ওই 4টে আমাদের বিষধর সাপ, সেটা মিশিয়ে অল্প অল্প করে ঘোড়ার শরীরে দেওয়া হয়, এবং ঘোড়ার শরীরের থেকে সিরামটা সংগ্রহ করা হয়, সেই থেকে এভিএস প্রস্তুত করে আমাদের হাসপাতালগুলোয় আসে। এবং সাপে কাটার চিকিৎসায় একমাত্র এই ওষুধ হচ্ছে এভিএস, এর বাইরে কোনো আর ওষুধ নেই। এবার এভিএস তো শুধু একটা রোগীকে বাঁচাতে পারে না, ডাক্তারবাবুর পরিশ্রম, সময়, তার সাহস এবং অন্যান্য সাপোর্ট, যেমন অনেক সময় ইঞ্জেকশন, সেলাইন, বিশেষ করে গোখরোকেউটের ক্ষেত্রে দুটো ইঞ্জেকশন দিতেই হয়, নিওস্টিকমিন এবং অ্যাট্রোপিন, এর প্রত্যেকটা হাসপাতালেই পাওয়া যায়। এই দুটো ইঞ্জেকশন দিতেই হয় গোখরোকেউটের ক্ষেত্রে। এই দুটো ইঞ্জেকশন মূলত, এভিএসটাই মূল সাপের কামড়ের ক্ষেত্রে, এবং সরকারি হাসপাতালে বিনামূল্যে পাওয়া যায়। 10 ml এভিএস, 100 ml এভিএস এর দাম অনেক, সেটা সরকারি হাসপাতাল থেকে বিনামূল্যে পাওয়া যায়। আপনি বাড়ির কাছের হাসপাতালে যান, প্রয়োজনে খোঁজ নিন আপনার বাড়ির কোন হাসপাতালটিতে এভিএস পাওয়া যায়, আপনি সেই হাসপাতালেই যাবেন। এবং আপনার অধিকারের জায়গা, যাবেন না কেন? ওটা সরকারি অধিকারের জায়গা, আপনার নিশ্চয়ই যাবেন ওখানে। আপনাদের ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি তো দেখেছি কাজ করেই চলেছে, কুসংস্কারের বিরুদ্ধে সবসময় একটা বিজ্ঞান নিয়ে কাজ করে চলেছে। আজকের দিনে দাঁড়িয়েও আমরা বাংলা সিরিয়াল বা সিনেমায় দেখি যে নায়িকাকে হয়তো সাপে কামড়াচ্ছে, নায়ক পায়ে মুখ দিয়ে বিষ ফেলছে। এটা আপনি কিভাবে নেবেন? হ্যাঁ হ্যাঁ, এটা আসলে আমাদের এনারা আমাদের এই গল্পের আকারে এগুলো আমাদের বারবার ভুল জিনিসটাই শিখিয়ে এসছে, এবং আমাদের বাচ্চারা এটাই শিখে, এবং সেই থেকে খুব বিপদও বড় বড় এসে যায়। ছোট থেকেই কুসংস্কারের আমরা বলি হই। যেমন ধরুন, আপনার মাথায় একটা বাচ্চা, সামনেই দেখেছি যে একটা বাচ্চাকে ঠুক নিল, চল আরেকটা ঠুক নে, না হলে শিং বেরোবে। অথচ সে টিভিতে দেখছে, স্কুলে দেখছে কারোর শিং নেই, সে স্কুলে দেখছে সচিন সৌরভ খেলছে, তার সিং বেরোয়নি। সে দেখছে আফ্রিকার ওই লোকটি মাছ ধরছে, তার সিং বেরোয়নি, তবুও সে ঠুক নেয়। কেন? কেন ওই স্কুলে পরিবেশ, আমাদের সমাজ থেকে তো আমরা উঠে আসি, সেই সমাজের মানুষজন শিখিয়েছে এটা। বা এরকম আমরা নানা কুসংস্কার দেখেছি, নানা সিনেমাতে দেখেছি যে সাপে কামড় দিয়েছে, আবার বিন বাজিয়ে সেই সাপটাকে ডেকে এনে বিষ তুলছে। এরকম ঘটনা ঘটেছে। এই কিছুদিন আগে একটা সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে সাপটা, গোখরো সাপ কামড় দিয়েছে, সেই সাপটা ধরে এনে যে জায়গাটায় কামড় দিয়েছে সেখানে আবার কামড় দিয়া করাচ্ছে, সে বিষটা তুলে নেবে। এভাবে তো বিষ তোলা যায় না, যেটা রক্তে মিশে গেছে তাকে ফিরিয়ে আনা যায় কিভাবে? এভাবে যায় না। অনেকে আবার মুখ দিয়ে টানে, যে রক্তটা কিছুটা বের করতে থাকে। এটা যে টানছে তার বিপদ, আরো বিপদ। যে যাকে কামড় দিয়েছে তার তো ওর ভেনম শরীরে প্রবেশ করছেই, এবং যে টানছে মুখ দিয়ে, সেও কিন্তু একটা বিপদের মধ্যে পড়ছে। কেননা যে জায়গাটায় কামড় দিয়েছে সেই কামড়ের আশপাশে বিষের কণাগুলো থাকতে পারে, বিষের উপাদানগুলো থাকতে পারে, সেটা আবার তার মুখে গিয়ে আবার তার বিপদ হতে পারে। এইভাবে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। হাসপাতাল, সরাসরি হাসপাতালে আসুন, একটাই মন্ত্র, হাসপাতাল, আর কিচ্ছু নেই। কোথাও কোনো সময় নষ্ট না করে সাথে সাথে আপনারা হাসপাতালে আসুন এবং সঠিক চিকিৎসাটা আপনারা পেতে পারেন। আর একটা কথা জানবো, আপনারা যেহেতু এই বিষয় নিয়ে কাজ করছেন, অনেক সময় দেখেছি সাপে কামড়ালে পেশেন্ট মারা যায়। সেক্ষেত্রে আপনারা কাজ করতে গিয়ে কিছু জানেন বা আপনাদের জানা আছে নাকি যে এই
পেশেন্ট সাপে কামড়ায় মারা গেলে সেখানে সেই পরিবার সরকারি কোনো অনুদান পেতে পারে? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। এটা যে কোনো প্রাকৃতিক দুর্যোগে একটা সরকার অ্যামাউন্ট ঘোষণা করে, মানে অনুদান হিসেবে দেয় বাড়ি তার পরিবারকে। সাপের কামড়ের ক্ষেত্রে জেলা জেলা যিনি ডিএম রয়েছেন, জেলার আধিকারিক, তিনি 1 লক্ষ টাকা দেন। সেটা বাড়ির পরিবারের যে ধরুন কেউ একজন মারা গেল, তার পুত্র কেউ থাকলে সে যদি পঞ্চায়েত এবং বিডিওতে আবেদন করেন এই ব্যাপারে, সেক্ষেত্রে হাসপাতালের থেকে যিনি ডাক্তার তিনি লিখে দিবেন যে পেশেন্ট মারা গেছে ডিউ টু স্নেক বাইট। আর হ্যাঁ, পুলিশ ভেরিফিকেশন হলে একটা কপি নিয়ে গিয়ে বিডিও অফিসে জমা করলে ওখানে ডিজাস্টার ম্যানেজমেন্ট যিনি রয়েছেন তিনি বিষয়টাতে বলবেন। 1 লক্ষ টাকা পাওয়া যায় যদি তার বাড়ির আর্থিক অবস্থা খুবই ক্ষতিগ্রস্ত হয়। পাওয়া যায় এটা পাওয়া যায় আমাদের মাধ্যমে, মানে আমরা বলার পরও অনেকে পেয়েছে, আমাদের অনেকেই পেয়েছে। আসলে আমাদের প্রত্যেক জেলাতে শাখা রয়েছে, নানা শাখায় আমরা কাজ করছি, মানুষকে সচেতন করছি। আমাদের কাজ হচ্ছে সচেতন করা, এই কুসংস্কারে না গিয়ে মানুষ ইন্টিগ্রিটি নিয়ে বাঁচুক। আমাদের রাধানগরের সৌম্য সেনগুপ্ত রয়েছেন, বাগনানের অলোকেশ মণ্ডল রয়েছেন, অশোকনগরের দীপক চক্রবর্তী আছেন। আমাদের যাদের থেকে আমরা মূলত এইসব জিনিস সাপ সম্পর্কে আমার আগ্রহ হয়, সেই আমাদের চাকদার মরুদদেব স্যার, উনি অনেক থেকেই আমরা এই বিষয়গুলো জানি। আমাদের ডাক্তারবাবু ডক্টর দয়ালবন্ধু মজুমদার, দয়ালবাবুকে তো আমরা সবসময় ফেসবুক পেজে দেখি, তিনি বিভিন্ন সাপের কামড়ানো বিষয় নিয়ে লেখালেখি করেন। এবং আপনি দীপক বাবুর কথা বলছিলেন, অলোকেশ বাবুর কথা বলছিলেন, তাদের সঙ্গে আমার ব্যক্তিগত আলাপ আছে। তারা তো হ্যাঁ, আমরা পরিশ্রম করে যাচ্ছে। একেবারে আমাদের তো আর কোনো ব্যাপার নেই, আমরা শুধু মানুষকে সচেতন করতে হবে। ডক্টর দয়ালবন্ধু মজুমদার মানে আমাদের নানাভাবে নানা বিষয় শিখতে, চিকিৎসার বিষয়ে নানাভাবে আমাদের সাহায্য করেন। আমাদের বিশেষ করে আমাদের সংগঠনের 50 বছরের উপর কাজ করছেন আমাদের শিক্ষক মরুদদেব আমাদের নানাভাবে শিখিয়েছেন। দীপক কাকু, অলোকেশ মণ্ডল, সৌম্য সেনগুপ্ত, আরো অন্যান্য আমাদের উত্তরবঙ্গের অনেক শাখা আছে, উত্তরবঙ্গের মাথাভাঙা শাখা এরকম আছে, আমাদের গড়বেতার দলদলি শাখা। এরা কিন্তু আমাদের যুক্তিবাদী সমিতির দীর্ঘদিন ধরে আমরা এই প্রোগ্রাম করছি, মানুষকে সচেতন করছি যে আপনারা ওঝা-গুনিনের কাছে গিয়ে সময় নষ্ট না করে হাসপাতালে পৌঁছান, হাসপাতালে যাতে চিকিৎসা হয়। আরেকটা বিষয় আমরা 2016 সালের পর থেকে জানতে পেরেছি যে পশ্চিমবঙ্গে চন্দ্রবোরা সাপের কামড় দিলে রোগী ভালো হচ্ছে না, অনেক ক্ষেত্রে মারা যাচ্ছে। 30% কাছাকাছি ভাবা হচ্ছে যে মারা যাচ্ছে। এটা অনেকে ভাবছে যে ঠিকঠাক হাসপাতালে টাইমে পৌঁছালাম, চিকিৎসাও পেলাম, কিন্তু মারা যাচ্ছে কেন? এটার পিছনে কারণ আছে। দেখুন, জিওগ্রাফিক্যাল ডিভিশন চেঞ্জ হওয়ার সাথে সাথে আমাদের সাপের বিষের প্রকৃতি বা সাপের বিষের ভেতরে যে বিষটার উপাদান রয়েছে সেই উপাদানেরও কিছু গুণগত পার্থক্য হয়। আমাদের যে এভিএস তৈরি করা হয়, যে চারটে বিষধর সাপ থেকে নেওয়া হয় এই বিষ, সেটা থেকে এভিএস প্রস্তুত করা হয়, সেটা চন্দ্রবোরার যে সাপটা নেওয়া হয় সেটা নেওয়া হয় দক্ষিণ ভারতের তামিলনাড়ু থেকে। এবার তামিলনাড়ুর চন্দ্রবোরা আর পশ্চিমবঙ্গের চন্দ্রবোরা দুটো প্রজাতি এক হলেও কিছুটা মনে হচ্ছে বা বিষের উপাদানের কিছু পার্থক্য আছে। সেক্ষেত্রে ওখানকার বিষ মানে বিষের থেকে তৈরি এভিএস আমাদের পশ্চিমবঙ্গে ঠিকঠাক কাজ হচ্ছে না। এটা 2016 সালের পর থেকে একদম প্রকাশ্যে এসেছে। বিশেষ করে আমাদের অগ্রগণ্য যিনি ডাক্তারবাবুরা রয়েছেন, ওনারা এটা নিয়ে বলছেন যে আমাদের পশ্চিমবঙ্গেও নিজস্ব এভিএস চাই, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের সাপ থেকেই এভিএস তৈরি হোক। হয়তো হাসপাতালে মানুষটি পৌঁছালো, সে হাসপাতালে ঠিক সময়ে পৌঁছালো, ঠিক ওষুধও ডাক্তারবাবু দিলেন, ঠিক সময়ে এভিএসও দিলেন, কিন্তু ভালো হলো না। সেক্ষেত্রে আমাদের একটা দাবিও তুলতে হবে, আন্দোলনও দাঁড় করাতে হতে পারে যে পশ্চিমবঙ্গে নিজস্ব এভিএস চাই। আর একটা ব্যাপার, চন্দ্রবোরার ক্ষেত্রে আমার ব্যক্তিগত যেটা মনে হয় যে আমরা 100 ml এভিএস দিয়ে আমরা চিকিৎসা শুরু করি, সেক্ষেত্রে 200 ml এভিএস দিয়ে যদি চন্দ্রবোরার ক্ষেত্রে শুরু করা হয় অনেকটাই ভালো হয়। কেননা চন্দ্রবোরা যে সময়ে কামড় দেয়, সেই কম সময়ে অনেক বেশি বিষ শরীরে ঢুকিয়ে দিতে পারে। সেক্ষেত্রে আমাদের 100 ml এভিএস এ একটা বিষকে প্রশমিত করার মানে আমাদের সেটা একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আছে। সেক্ষেত্রে চন্দ্রবোরার বিষ শরীরে অনেক বেশি গেলে সেক্ষেত্রে এভিএসটা আরো বেশি পরিমাণ দিতে হতে পারে। তবে 200 ml এভিএস দিয়ে শুরু করলে ডাক্তারবাবুরা ভেবে দেখবেন, আমরা তো চিকিৎসক নয়, আমরা জাস্ট আমরাও যে দেখলাম যে 200 ml এভিএস দিয়ে আমাকেও আমার বাড়ির পাশে এক পেশেন্ট কামড় দেয়, সে দূরে হাসপাতাল যাচ্ছিল, তাকে আমি বললাম যে কাছের হাসপাতালে যাও। আর যেহেতু আমরা কাজ করি, ডাক্তারবাবুদের সঙ্গে রেগুলার যোগাযোগ রাখি যে ডাক্তারবাবু এইরকম পেশেন্ট যাচ্ছে, একটু দেখবেন। আমরা দেখলাম, নিয়ে যাই, তাকে প্রয়োজনে বলে দিই ডাক্তারবাবু শিওর আমি এই সপ্তাহে কামড় দিয়েছে। সেক্ষেত্রে ডাক্তারবাবু দেখলাম উনি 200 ml এভিএস দিয়েই ভাইকারের শুরু করলেন এভিএস দিয়ে, এবং পেশেন্ট সেখানেই ভালো হয়ে বাড়ি ফিরল।
সেক্ষেত্রে আমারও মনে হয় 200 ml এভিএস দিয়ে শুরু করা যেতে পারে। আর একটা বিষয় যে আমাদের পশ্চিমবঙ্গে নিজস্ব এভিএস চাই, এটা একটা দাবি উঠুক এবং জোরদার একটা আন্দোলন হোক। আন্দোলন হোক ভালো রকম ভাবে মানুষের তাতে করে মধ্যে। মানুষ হ্যাঁ, অনেক বেশি হ্যাঁ। পরিষেবাটা আমরা পেতে তো আর পারবে। সাধারণভাবে কত কি করতে পারি, আমরা খুব মুষ্টিমেয় কয়েকজন মানুষ, কিন্তু আমরা বলছি, আপনারাও যারা দর্শক দেখছেন ওনারাও বলুন যে আমাদের পশ্চিমবঙ্গে নিজস্ব এভিএস চাই, আমাদের নিজস্ব পরীক্ষাগার চাই, যে নিজস্ব আমাদের এখান থেকে সাপের বিষ সংগ্রহ করে এভিএস তৈরি হোক, এই দাবিটা উঠুক। আমরা একদম আমাদের অনুষ্ঠানের শেষ প্রান্তে পৌঁছে গেছি। আমরা শেষ করব আজকে এর এই অনুষ্ঠান। আপনারা যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন তাদের প্রত্যেকেই আন্তরিক অভিনন্দন। আপনি শেষ মুহূর্তে দর্শকদের ধৈর্য ধরে তাদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দেবেন? দেখুন, সাপ আমাদের একটা বিরাট আতঙ্কের জায়গায় পৌঁছে গিয়েছে। আর লকডাউনে যদি সব থেকে বেশি আমি কোনো খবর পেয়ে থাকি, সেটা হচ্ছে সাপের কামড়ের সংখ্যা। মানে প্রচুর, দিনে প্রায় 3 থেকে 4টে আমরা এরকম খবর পাচ্ছি। আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই গ্রুপে নানা নানা প্রান্তের মানুষজন আছে, আপনিও চাইলে অ্যাড হতে পারেন, আমরা নাম্বার পরে প্রোভাইড করে দেব। সেখানে প্রচুর সাপের কামড়ের খবর পাচ্ছি, একটা বিরাট আতঙ্কের, এবং বহু মানুষ মারা যাচ্ছে। সেক্ষেত্রে আপনারা সচেতন হন যে কি করা যায়। এই যেটা বললাম এতক্ষণ ধরে, যে কাছের হাসপাতালে পৌঁছান, চিকিৎসা খুব সহজে পাওয়া যায়, বিনামূল্যে চিকিৎসা পাওয়া যায়, ওঝা গুনিনের কাছে একজন না গিয়ে হাসপাতালে পৌঁছান। দেখুন, সাপের কামড়ে একজনও মানুষ পশ্চিমবঙ্গে মারা যাবে না। এটা একটা আমাদের একটা করে দেখাতে হবে, আমাদের একটা দাবি যে মানুষ যাতে সাপের কামড়ে না মারা যায়। তাই এই অনুরোধ আপনাদের কাছে রাখবো।